ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। তানভীর, আজকে সিইসি বলেছেন যে নিবন্ধন যতক্ষণ আছে, অর্থাৎ নিবন্ধন বাতিল না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। তো আপনার কাছে কি মনে হয়, এখন যে সামগ্রিক পরিস্থিতি, তাতে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে? হ্যাঁ, আপনি এটি আসলে প্রসঙ্গটা আসছে এই কারণে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আসলে নির্বাচন করতে দেওয়া হবে না। আম তো এই জায়গায় যখন আসছে তখন আসলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আপনি যেটি বললেন যে আ সিসি বলছেন যে নিবন্ধন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন করতে বাধা নাই এবং দ্বিতীয় আপনার যে প্রশ্নটা যে আসলে আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা আছে কিনা? বিষয়টা হচ্ছে এখন যদি আমরা আইনগতভাবে দেখি তাহলে আসলে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নাই। আওয়ামী লীগ অনেক পুরানো একটা দল এবং তারা নিবন্ধিত রাজনৈতিক দল এবং নিবন্ধনের যত ধরনের শর্ত থাকে সেই শর্তগুলো কিন্তু তারা পূরণ করেই এখন পর্যন্ত আসছে এবং প্রতি বছর একটা দলের যে নিবন্ধনের জন্য যতগুলো আ কন্ডিশন থাকে ইলেকশন কমিশনের, সেই ইলেকশন কমিশনের সেই কন্ডিশনগুলোও কিন্তু আওয়ামী লীগ সবসময় মেনে আসে। কখনো কোনো কিছু ভায়োলেট করে আসে নাই। ফলে আপনি যদি ওইভাবে দেখেন তাহলে আমি বলব যে বাংলাদেশের আইনি কোনো বাধা এই মুহূর্তে আওয়ামী লীগের ভোট করতে এই মুহূর্তের জন্য কোনো বাধা নেই। তবে নিশ্চয়ই সরকার, ইলেকশন কমিশন বা পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে অনেক কিছু আসলে ডিপেন্ড করে। আপনি বলছিলেন যে উপদেষ্টাদের অনেকেই বলছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট, এবং উপদেষ্টা মাহমুদ গতকালকেও বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। এছাড়া আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি সহ আরও অনেকগুলো সংগঠন একই সুরে কথা বলছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে কি সরকার নিষিদ্ধ করবে, বা করার কি সুযোগ আছে সামনে, কি মনে হয়? আ এটি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এইজন্য যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করার বিষয়টি হতো তাহলে আমার মনে হয় যে সেটা আ বা ৫ আগস্টের পর যখন আওয়ামী লীগের নেতাগণ সবাই পালিয়ে গেলেন এবং নতুন একটি সরকার গঠিত হলো, তারাই হয়তো এই সিদ্ধান্ত নিত। আপনি জানেন যে এই সরকারটি কিন্তু ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তো আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেনি। ফলে আমার কাছে ৬ মাস পরে এসে এটা মনে হওয়াটাই স্বাভাবিক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার হয়তো চিন্তা তাদের মধ্যে সেভাবে আর কাজ করেনি এবং আপনি জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি রিট করা হয়েছিল বা হাইকোর্টে, যেটি করেছিলেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম এবং তিনি কিন্তু পরবর্তীতে ওই রিটটি নিজেই প্রত্যাহার করে নেন। ফলে সেটি আর কোর্ট পর্যন্ত আসে নাই। ফলে এখন যদি আপনি বলেন যে সরকারের সামনে কি ওয়ে আছে? তাহলে নিশ্চয়ই সরকার এক বাক্যেই তাকে নিষিদ্ধ করতে পারে একটা ইসে যে ২০০৯ সালের একটি আইন আছে সন্ত্রাস বিরোধী আইন। আপনি জানেন যে এই আইনের আলোকে ইতিমধ্যে প্রায় ১০টির মতো রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার নজির কিন্তু আছে এবং সর্বশেষ ছাত্রলীগকে এই আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে। এর ইমিডিয়েট আগে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে এই আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছিল। তার আগে হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন, জেএমবি, অনেক আনসারুল্লাহ বাংলা টিম, আল্লাহর দল এই ধরনের মোট ১০ থেকে ১৬টি রাজনৈতিক দল এবং সংগঠন মিলে এই পর্যন্ত নিষিদ্ধের নজির আমাদের কিন্তু বাংলাদেশে আছে। তো তার মধ্যে এখন সরকার যদি চায় তাহলে তারা একটা বের করতেই পারে যে আ আ ৫ আগস্ট পূর্ববর্তী যে ভয়াবহ ঘটনাটি সংঘটিত হয়েছে প্রায় আমাদের সরকারি হিসেবেই এখন ৮৫০ মতো ছাত্র জনতা এই আন্দোলনে যারা নিহত হয়েছিলেন। সেটি তো নিঃসন্দেহে বলা যায় যে সরকারের যে প্রশাসন, পুলিশ বা তাদের গুলিতেই তাদের বেশিরভাগই তাদের মৃত্যু তাদের কারণেই হয়েছে। ফলে এর দাতা অবশ্যই সরকারি। সেই হিসেবে এবং সরকারি দল হিসেবে আওয়ামী লীগকে তারা এর মধ্যে যুক্ত করতে পারেন। পাশাপাশি আপনি জানেন যে ওই আন্দোলনের সময় কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগ নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন আন্দোলন দমানোর জন্য। তো সেই দিকটাকে বিবেচনা করে সরকার যদি আ সিদ্ধান্ত নেয়, সেটি কিন্তু একেবারে সরকারের নিজস্ব সিদ্ধান্ত। তারা নিতে পারে যে আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে আমরা তাকে নিষিদ্ধ করলাম। কিন্তু একটা আমার একটা কাছে একটা একটা একটু জায়গা মনে হয় একটু বলি যে সেটি হচ্ছে যে সেটিও আসলে বা বা করতে যাওয়াটা সেটা হচ্ছে যে প্রায় ৬ মাস পরে এসে কেন এটি মনে হলো? তার আগে ছাত্রলীগ নিষিদ্ধ হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না? এই প্রশ্নটা কিন্তু তখন স্বাভাবিকভাবেই উঠে আসবে। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কি রাজনৈতিক দল, যে দলটা বিশেষ করে আমি যদি বলি যে আওয়ামী লীগের বা বিএনপির মতো যে দল, বড় দলগুলো রয়েছে যারা সরকার চালিয়ে এসেছে, এরকম কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নজির কি আছে? না ওরকম বা বড় মাপের যে রাজনৈতিক দলের মধ্যে যদি আমরা নিষিদ্ধের কথা বলি, তাহলে সেটি একসময় সিপিবি নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে।
জামাত ইসলাম বাংলাদেশে বেশ কয়েকবার নিষিদ্ধ হয়েছে আপনি জানেন, এবং পাকিস্তান আমল থেকে যে জামাত ইসলাম তার জন্মলগ্ন থেকে মোট 3বার নিষিদ্ধের মুখোমুখি হয়। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি এটা বলা যাবে না। 70 সালের মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো একটি ঘটনা ঘটেছিল। তো সেটি তো স্বাভাবিক, তখন মুক্তিযুদ্ধ চলছে, ফলে সেটি আর সেইভাবে হালে পানে পায় নাই। এছাড়া আপনি যদি দেখেন যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জাতীয় পার্টির কথা যদি বলি, এছাড়া ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো যেগুলো প্রকাশ্যে রাজনীতি করছেন, সেগুলো কিন্তু কখনো নিষিদ্ধের কাতারে আসে নাই। এর বাইরে সর্বহারা পার্টি, যেটি আপনি কমিউনিস্ট বলা হতো, তাদেরকে তারা নিষিদ্ধের কাতারে পড়েছেন, সেটা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। এবং ওই যে বললাম সিপিবিকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে একবার। আহ, তো এই পর্যন্তই কিন্তু বড় পরিসরে যারা ক্ষমতাসীন হয়েছেন বা প্রকাশ্যে রাজনীতি করেন, ওইভাবে তাদেরকে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডর সঙ্গে যুক্ত, মানে ঘোষণা দিয়ে তারা যুক্ত না, হয়তো কখনো কখনো তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাদের দলের নেতাকর্মীদের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু দলীয় আদর্শিক অবস্থান বা ইসের যেটি সাংঘর্ষিক নয় সংবিধান এবং আইনের সঙ্গে বা প্রচলিত ধারার সঙ্গে, এই ধরনের কোনো দলকে নিষিদ্ধের কোনো ঘটনা ঘটেনি। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন যদি নির্বাচন কমিশন বাতিল করতে চায়, সেক্ষেত্রে প্রসিডিউরটা কি, মানে কোন কোন ধাপগুলো তাদেরকে অতিক্রম করতে হয়? এটি একটি নিঃসন্দেহে এটি এই মুহূর্তে আসলে জানার মতো একটি প্রশ্ন, যে রাজনৈতিক দল আপনি জানেন যে নিবন্ধনের একটি আইন আছে, বা এটি হচ্ছে আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি 1972-এর, সেটিতে কিন্তু এই রাজনৈতিক দল নিবন্ধনের একটি অংশ যুক্ত করা হয়। তো সেই ধারায় যদি আপনি দেখেন, তাহলে এই যে রাজনৈতিক দলগুলোকে আপনি নিবন্ধন দিয়ে দিয়েছেন, সেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কার্যক্রম কিন্তু বাতিল করারও ওয়ে নির্বাচন কমিশনের মধ্যে আছে। সেটি প্রথম সবচেয়ে বড় যে ওয়েটা, সেটি হচ্ছে যে একটি দল যদি পরপর 2টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে ইলেকশন কমিশন চাইলে তার নিবন্ধন বাতিল করতে পারেন। এছাড়া চলমান অবস্থার মধ্যে যেমন আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট সময়ে সময়ে আয় ব্যয়ের হিসাব জমা দিতে হয়, তারপরে তাদের দলের সভাপতিকে, সেক্রেটারিকে এই ধরনের তথ্যগুলো কিন্তু নিয়মিত ইলেকশন কমিশনে জমা দিতে হয়, এবং ইলেকশন কমিশন সময় সময় যে ধরনের তথ্য চাইবে সেগুলো তাদেরকে দিতে হবে। তাদের রাজনৈতিক দলগুলোর অফিস, তখন হয়তো তারা দেখিয়েছে যে সারা দেশে তাদের অফিস আছে, তাদের এত এত উপজেলায় জেলায় অফিস আছে। এখন এই মুহূর্তে যদি কোনো কিছুই না থাকে, কোনো অস্তিত্বই না থাকে কোনো অফিসের, সেটিকে তারা তদন্তে আনতে পারেন যে আওয়ামী লীগ একটা তারা যখন দিয়েছিল, কিন্তু এখন যে অবস্থা, তাদের আসলে যে 10টি জেলায় যে অফিস থাকার কথা এবং 100টি উপজেলায় যে অফিস থাকার কথা, সেটি এখন আর তাদের নাই। সেই জায়গাটায় তারা বিবেচনায় নিয়ে নিতে পারেন। তো এই যে তথ্যগুলো সময় সময় তারা চান এবং নিয়ম অনুযায়ী দেওয়ার কথা, এগুলো না দিলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার কিন্তু ক্ষমতা ইলেকশন কমিশনের আছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ তো বরাবর দিয়ে আসছে, এখন এই মুহূর্তে যদি দু একটা জায়গায় তারা অফও হয় তাদের জন্য, যেমন 2টি নির্বাচনের সুযোগের এই সুযোগটা তাদের হাতে নাই। আওয়ামী লীগের অফিস বা আওয়ামী লীগ যে বেয়ারারগুলো আছে, সেটাও আসলে বড় ধরনের সুযোগ নাই, যে তাদের নেতাকর্মীরা নাই, কোথাও থাকবে না, একেবারে জিরো হয়ে যাবে, এইরকম হয়তো হবে না। ফলে স্বাভাবিক সেই জায়গায়ও তারা পারছে না। এর বাইরে যে আমি ওই যে বললাম আয় ব্যয়ের হিসাব সহ ছোট ছোট যে বিষয়গুলো আছে, সেই জায়গা থেকে নিবন্ধন বাতিল করার মতো আসলে কোনো ধারা ঠিক দৃশ্যমান না, যেটা দিয়ে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করে দিতে পারে। নির্বাচন কমিশন শুধুমাত্র নিবন্ধন বাতিল করতে পারে যদি বাংলাদেশ সরকার কর্তৃক দলটি সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত হয় এবং দলটি নিষিদ্ধের তালিকা হয়, তাহলেই সেই ধারায় নিবন্ধন বাতিল করার সুযোগ আছে। কিন্তু সেখানে প্রথম কাজটি কিন্তু সরকারকে করতে হবে, সেটি প্রথমে ইলেকশন কমিশনের হাতে নেই। আরেকটা বিষয়, যে এক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি? বিএনপি তো আমরা শুনেছিলাম যে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, তখন বিএনপির পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদ বলবো না, ক্ষোভ বা এটার সাথে তারা একমত হতে পারে না, এটা জানিয়েছিলেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতি চলতে দেয়া বা তাকে নিষিদ্ধ করা, এই বিষয়ে বিএনপির কি কোনো অবস্থান আছে? বিএনপির অবস্থান হচ্ছে কি, বিএনপি আমরা যতটুকু বিএনপি নেতাদের সাথে কথাবার্তা বুঝি, সেটি হচ্ছে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার যে দায়টা নিজের ঘাড়ে কখনো নিতে চায় না, যে এই দলটা নিষিদ্ধ হয়েছে এটা আমার কারণে হয়েছে, এটি তারা কখনোই সেভাবে চায় না। এটা তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, তারা সব দল সবসময় থাকুক এটা চায়। কিন্তু তাদের বক্তব্য এটাও যে মানুষ যদি চায়, যে মানুষ প্রত্যাখ্যান করলো, তারা এমন একটা জনদাবি তৈরি হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বা এমন হতে পারে যে কোনো একটা ভোটের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে দেখা গেল যে আয়োজন করা হলো এবং সেখানে বেশিরভাগ মেজরিটি মানুষ বললো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে, করা দরকার, বা সেটা সরকারকে তাদের উপর চাপ দিতে হলো, সেটা সরকার করলো। কিন্তু বিএনপি এই কাজটি করবে না, এটা বিএনপির একটা রাজনৈতিক সিদ্ধান্তের মতোই যে তারা কোনো দলকে কখনো নিষিদ্ধের পক্ষে কোনো কথা বলে না।
এর পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে নির্বাচন আর কোনো ওয়ে আছে কিনা যে আওয়ামী লীগকে, যেটি ইলেকশন কমিশন বলছে যদি নিবন্ধন বাতিল না হয় বা ইলেকশন পর্যন্ত যদি তাদের নিবন্ধন থাকে তাহলে তাকে নির্বাচন থেকে দূরে সরে রাখা যায় না। পাশাপাশি এখন দুটো পক্ষেরই আছে যে সরকার কি করবে, সরকারও তো এখনো করে নাই পর্যন্ত। এর বাইরে আরেকটা ওয়ে আছে, সেটি হচ্ছে যে আদালতের মাধ্যমে, যেটি আপনি জানেন যে জামাত ইসলামের ক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধ যে বিচার হচ্ছিল সেই ট্রাইব্যুনালের একটা অবজারভেশনকে কেন্দ্র করে যে জামাত ইসলাম ও যুদ্ধ অপরাধ এবং তাদের সেই নিবন্ধন বাতিল কিন্তু তাদের পরে করা হয়েছে, অনেক পরে, কিন্তু সেটি করা হয়েছিল। সেই এখন এই মুহূর্তে যেহেতু মানবতা বিরোধী অপরাধের একটা বিচার চলছে আওয়ামী লীগ নেতাদের, সেখানে যদি বিচারিক কার্যক্রম শেষ হয়ে যায় এবং সেখানে যদি ওই ধরনের কোনো অবজারভেশন বা কোনো বিচারকরা দিয়ে থাকেন, সেটা সর্বোচ্চ আদালত পর্যন্তই যেতে হয়। তো সেই পর্যন্ত যাওয়া পর্যন্ত যদি থাকে তাহলে একটা সুযোগ সরকারের সামনে তৈরি হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এছাড়া দৃশ্যমান এই মুহূর্তে আসলে আর কোনো সুযোগ সেভাবে দেখা যাচ্ছে না। আরেকটা বিষয়, সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন যে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা, যিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, তিনি বলেছেন যে আগামী 26 মার্চের মধ্যে পলাতক আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরে আসা উচিত। বাস্তবতা আসলে কি বলছে? আমার মনে হয় না যে আওয়ামী লীগের নেতাদের 26 মার্চের মধ্যে দেশে, সে অবশ্য বলছে, আগেই বলি যে তিনি তো বলছেন উচিত, ফিরে আসা উচিত। তো আকম মোজাম্মেল হোসেন তিনি বলেছেন, তিনি আওয়ামী লীগের অত্যন্ত সিনিয়র নেতা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন তিনি মন্ত্রণালয়ের দায়িত্বও ছিলেন। তো আমার মনে হয় তিনি এসে দেখাতে পারেন যে আমি আসছি। কিন্তু উচিত বলে আমি বসে থাকবো আর বাকিরা সবাই দেশে ঢুকে যাবে, এরকম পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এখনো কিন্তু তৈরি হয়নি। কারণ আপনি জানেন যে 5 আগস্ট পর্যন্ত যে ধরনের হত্যা নির্যাতন চলেছে এবং যেভাবে সরকারকে পতন ঘটিয়েছে দেশের মানুষ, একটা সেটা অভ্যুত্থান বলি বা রেভলিউশন বলি, যেটাই বলি না কেন, সেই অবস্থা থেকে কাটিয়ে আওয়ামী লীগ উঠছে মাত্র 6 মাসের মধ্যে, আমার এটি মনে হয়নি। হ্যাঁ, নানা কারণে বর্তমান সরকার, বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনের কারণে কোনো কোনো জায়গায় হয়তো আওয়ামী লীগ একটু সুবিধা পাচ্ছে, তারা এখন কথা বলার সহজ, বা অনেকে বেরিয়ে আসছেন, কথা বলছেন। কিন্তু তার মানে এই না মানুষ কিন্তু এখন আওয়ামী লীগকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, বা আওয়ামী লীগ ক্ষমতায় চলে আবার এসে ক্ষমতায় বসে যাক, এই অবস্থা তৈরি হয়নি। ফলে 26 মার্চের মধ্যে যে ফেরার কথা বলছেন, হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশে ফিরতেই পারেন। তবে আসলে নিশ্চয়ই তাদেরকে সে আইনি সেই মোকাবেলাগুলো কিন্তু তাকে করতে হবে। আইনি পদক্ষেপগুলো, নানা ধরনের প্রবলেমও থাকে রাজনৈতিকভাবে, সেগুলো তাকে মোকাবেলা করতে হবে। এখন এটা মোকাবেলা করার মতো সাহস বা সদিচ্ছা এখনো পর্যন্ত তাদের হয়েছে বলে আমার মনে হয় না। আমি যতটুকু আওয়ামী লীগ কিছু নেতাদের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝি, কারণ বেশিরভাগই পলাতক, ফলে কথা যে খুব বেশি বলা যায় তা না, কিন্তু আমার মনে হয় না যে সেই অবস্থা এখন আওয়ামী লীগের জন্য তৈরি হয়েছে। জাতীয় নাগরিক কমিটির একজন শীর্ষ নেতা বলেছেন এদেশে মুজিববাদ জিয়াবাদ চলবে না। এইটাকে কি আপনার কাছে শুধুই একটি রাজনৈতিক বক্তব্য বলে মনে হচ্ছে, নাকি এর পেছনে আরো অন্য কিছু থাকতে পারে? একটা জিনিস হচ্ছে কি, আপনি যেটা বলছেন যে আমি আসলে এই আমাদের তো অনেক বয়স না, আবার কম বয়সও না, রাজনীতিও দেখছি কিছু কিছু। তো সেই জায়গা থেকে যদি বলি মুজিববাদ জিয়াবাদ এই শব্দগুলো যে খুব বেশি আমরা কখনো শুনি নাই, হয়তো আগের প্রজন্ম আর আমাদের থেকে যারা আগের প্রজন্ম তারা হয়তো শুনেছেন। তো এখানে যদি আমি বলি যে মুজিববাদ বা জিয়াবাদ বলতে, মুজিববাদ বলতে আওয়ামী লীগ এবং জিয়াবাদ বলতে আসলে বিএনপিকে বোঝানো হয়, তাহলে আমার মনে হয় যে যে বক্তব্য এটি তার আবেগ নির্ভর বক্তব্য, তার নিজস্ব বক্তব্য। এটি বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপিকে বাদ রেখে কোনো কিছু করাটা আসলে এখনো সেরকম পরিস্থিতি আসে নাই। বিশেষ করে বিএনপিকে আপনি কোন জায়গায় থেকে বাদ দেবেন? আমি যদি ধরেও নেই যে 5 আগস্টের পর আপনি আওয়ামী লীগকে নাই করে দেওয়ার একটা চিন্তা করতে পারেন, কিন্তু বিএনপিকে আপনি কোন জায়গা থেকে এই জায়গা থেকে বাদ দিবেন? আর সেখানে জিয়াবাদের বিষয়টি আমি কখনো শুনি নাই, নামই শুনি নাই কখনো জিয়াবাদ শব্দটা। মুজিববাদ তাও টুকটাক অনেক সময় হয়তো নানাভাবে আসছে সামনে। কিন্তু আমার মনে হচ্ছে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মত, এবং তিনি আসলে কি বোঝাতে চাইছেন যে কেউই যে থাকবে না বাংলাদেশে, আওয়ামী লীগ থাকবে না বা বিএনপি থাকতেছে না, তাহলে আসলে থাকবে কারা? কারা আসলে রাজনীতিটা কারা করবে, কিভাবে করবে, সেই প্রসঙ্গটা খুব স্বাভাবিক সামনে আসে। এখন এগুলো স্ক্যাটার্ড বক্তব্য, তারাও বয়সে তরুণ, হয়তো বলা অনেক সময় বলে ফেলেন, কিন্তু কি বলেন, কিসের জন্য বলেন, কি উদ্দেশ্যে বলেন, সেটি কিন্তু অনেক সময় তাদের বক্তব্যে ঠিক বোঝা যায় না। যেটি কিন্তু আপনি, যে আমরা শুরুতেই বলছিলাম যে আওয়ামী লীগ রাজনীতি করতে বা ভোট করতে দেওয়া হবে না আওয়ামী লীগ, এখন দেওয়া হবে না, ইটস ওকে, আপনি করতেই পারেন, সরকার, আপনি সিদ্ধান্ত নিতে পারেন একটা ঘটনার মধ্যে, কিন্তু সেরকম কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা কখনো দেখি নাই। এখন নতুন করে কি আপনি এই পদক্ষেপ নিচ্ছেন কিনা সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ। আবার ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার কিন্তু কয়েকদিন আগেই বললেন
যে একটি ইনক্লুসিভ ইলেকশনের দিকে তারা যাচ্ছে, সেক্ষেত্রে ইনক্লুসিভ ইলেকশনে তো আসলে কাউকে এখন যারা এক্সিস্টিং আমরা যদি ধরে নিই তাদের বাদ দেওয়ার কথা নিশ্চয়ই তিনি বলেন নাই। তিনি যদি আওয়ামী লীগকে বাদ দেওয়ার কথাই মিন করতেন তাহলে কিন্তু ইনক্লুসিভ শব্দটা এখনই বলা উপায় ছিল না, কারণ ইনক্লুসিভ বললে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগও এখনো একটি বৈধ রাজনৈতিক দল হিসেবেই কিন্তু আছে। ফলে বিভিন্ন জন থেকে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের কথা হচ্ছে, আসলে কি করতে চান কি করতে চাচ্ছেন এটি এখনো বোঝার মতো মানে আমার কেন যেন মনে হচ্ছে সময় আসে নাই, হয়তো এটা বুঝতে আরো আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ তানভীর, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথেই থাকুন।